পূজার পর থেকে কি সিস্টেম? পূজার পর থেকে আপনারা যদি আসেন এখানে থাকার ব্যবস্থা হবে, সেটা সামান্যই পয়সার বিনিময়ে। নমস্কার, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা চলেছি একটি মন্দিরের খুঁজে এবং আপনাদেরও দেখাবো। সেটা হলো ইছাপুর। এখন আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুর লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটের কাছে বাস ধরবো 85 এবং অন্য কিভাবে আসা যায় সেটা পরে আপনাদের জানিয়ে দেবো। আপাতত এখান থেকে 85 ধরে ইছাপুর নামবো। চলুন যাওয়া যাক। 85 পাওয়া গেল না, আবার স্টেশনে এসে এই ট্রেন ধরে আবার ইছাপুর যাচ্ছি। ওখান থেকে নেমে টোটো ধরে আমি পুকুরের ছবিটা তুলতে গেলাম, ও কোত্থেকে ঢুকে। ওই যে নতুন টিকিট ঘর লেখা আছে ওইটা 4 নম্বর, ওইখানে যেতে হবে। ওই পাশ দিয়ে গিয়ে টোটো ধরবো। ওহো বন্ধুরা, বলাই হয়নি, ইছাপুর এসে গেছি। ইছাপুর স্টেশন থেকে টোটো চেপে হাড়গোড় ভেঙে গেল। না রাস্তাটা ভালো বলো, এত খানাখন্দ। কত ভাড়া? হ্যালো, 10 টাকা। পূর্বাশা মাঠের স্টপেজ। এই দিক থেকে এলাম, এসে এই দেখুন এই রাস্তাটা ঘুরে যাচ্ছে। এই গলি দিয়ে ঢুকতে হবে আপনাকে। এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে সোজা ওই পূর্বাশা মাঠ। কচুরিপানার ফুল হয়েছে। আয় আয় আয়, ছোট্ট বাছুরটা। আয়, কি চমৎকার গোশালা এদের। উপরে ফ্যান চলছে, এত গরম অ্যাসবেস্টার তো। এইভাবে কুকুরটাকে চাটছে। এই যে পেছনে নেমেছি, এবার চলেছি পূর্বাশা মাঠের দিকে। মাঠের ধারে আজকে আমার গন্তব্যস্থল হলো রাধাকৃষ্ণের মন্দির। ইছাপুর রাধাকৃষ্ণের মন্দির পূর্বাশা মাঠের পাশে এসে গেছি। এই 2-3 মিনিট হেঁটেই যেখানে নামিয়ে দিল টোটো, তারপরে হচ্ছে দুর্গা পুজো হবে। ওই যে আমার গন্তব্যস্থল ওই রাধাকৃষ্ণের মন্দির, রাস্তার ওপরেই
আর এইটা হলো পূর্বাশা খেলার মাঠ। চলুন, ওই চূড়া দেখা যাচ্ছে, বেঁকে গেল পূর্বাশা মাঠের ডান দিকে। ফাঁকা শুনশান একদম মাঠের মাঝখানে, কি প্রকৃতির কোলে একেবারে মন্দিরটা করেছেন। সমস্ত যা মন্দির সম্বন্ধে গিয়ে জানবো তখন আপনাদের সব বলবো। এই দেখুন মাঠটা কি সুন্দর না, চতুর্ধারে ঘুরিয়ে দেখাই, পেছনে মন্দির, বড় ভালো লাগছে। জয় রাধাকৃষ্ণ। মন্দিরের বাউন্ডারি সরু, মন্দিরের প্রচুর গাছগাছালি রয়েছে। আপনারা কিভাবে আসতে পারেন সেটা বলছি। ব্যান্ডেল থেকে ব্যান্ডেল নৈহাটি ধরে তারপর শিয়ালদা লাইনের লোকালে ইছাপুর নামলেন, রানাঘাটগামী কল্যাণীগামী নৈহাটি থেকে পাবেন। আবার শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে আপে ইছাপুর নামলেন। ব্যান্ডেল থেকে এলে আবার শ্রীরামপুরের দিক থেকে যদি আসেন তাহলে ঘাট পার হয়ে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে ট্রেনে ইছাপুর বা 85 বাসে ইছাপুর। ইছাপুর থেকে এসে একটু এগিয়ে এসে টোটো স্ট্যান্ড বলবেন পূর্বাশা টোটো স্ট্যান্ড কোথায়, দেখিয়ে দেবে। এইবার টোটো করে 10 টাকা ভাড়া এই পূর্বাশা মাঠ। প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি ইছাপুর পূর্বাশা রাধাকৃষ্ণ মন্দির। নবনির্মিত এই মন্দির এক কথায় সৌন্দর্য অতুলনীয়। দেশভাগের পর মহাদেবচন্দ্র বসু মহাশয় অর্থাৎ এই মন্দিরের নির্মাণকারী সমস্ত ত্যাগ করে এখানে এসে বাংলাদেশ ছেড়ে গৃহদেবতাকে কোনো রকম পূজা অর্চনা করছিলেন। তার মনে ছিল একটি মন্দির তৈরি করব। ভগবান সেই মনোবাঞ্ছা পূরণ করেন। এই সেই মন্দির 2021 সালে দোলযাত্রায় প্রতিষ্ঠা করা হয়। একদম মাঠের ধারে ঢালাই রাস্তা দিয়ে এই গেট খুলে ঢুকে পড়লাম। এখানে 4টি সিঁড়ি আছে, এই 4টি সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। দেখুন বাঁদিকে কি কি লেখা আছে একটু পড়ে শোনাই। শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান 16ই আগস্ট জন্মাষ্টমী, 31 আগস্ট রাধাষ্টমী, 22 অন্নকূট উৎসব, 18 নভেম্বর কার্তিক মাস শেষের মঙ্গলবার, 29 ডিসেম্বর, 3রা মার্চ দোল। ফোন নাম্বার দেয়া আছে। এখানে অন্নপ্রাশন, পৈতে ইত্যাদি অনুষ্ঠান হয়। যদি কোনো ইচ্ছুক ব্যক্তি যোগাযোগ করে নিতে পারেন, এখানে অনুষ্ঠান করতে পারেন। এই ফোনে জেনে নেবেন কি কি নিয়ম। আজকে শুনলাম এখানে একটি অন্নপ্রাশন উৎসব হচ্ছে, ভেতরে গিয়ে দেখি। পূর্বাশা মাঠটি সবুজ ঘাসে, তারই পাশে উন্মুক্ত মাঠের সামনেই মন্দির। একটি ছোট দরজা, দুপাশে 2টি দরজা, ওপরে গণেশ মূর্তি। এই ঢোকা। নীল, সাদা ও সোনালী রঙের সংমিশ্রণে এই নবরত্ন মন্দির। ত্রিতল গঠনে, প্রধান চূড়া এবং অন্যান্য একটি চূড়ায় সব চক্র বসানো আছে। মূল মন্দির 9টি চূড়া বিশিষ্ট এবং 5টি খিলান বিশিষ্ট, যেটি মূল মন্দিরের সামনে নাট মন্দির। সামনে
সামান্য উঁচু করে একটি স্থান, ওই যে গোল একটি স্নান দেখা যাচ্ছে, এই স্থানটি 4 থাম বিশিষ্ট। এখানে ভাগবত পাঠ হয়, কীর্তন ইত্যাদি হয়। এর সামনেই গর্ভগৃহ। গর্ভগৃহের ওপরে ও দুপাশে দেখুন খয়েরি ও সোনালি কারুকার্য, 3টি ময়ূর নয়নকারে। এত সুন্দর ময়ূরগুলি। ওপরে ঝাড়বাতিটাও খুবই সুন্দর, দেখার মতো। এবার দেখুন গর্ভগৃহের ওপরে দুপাশে খয়েরি সোনালি দিয়ে এটা কাঠের সিংহাসন, 2 খিলান বিশিষ্ট। এক প্রান্তে দেখুন গোপালজি আর শ্রী চৈতন্য ও নিত্যানন্দ প্রভু, অপর প্রান্তে সখীসহ রাধাকৃষ্ণ। মূর্তিগুলি দেখুন, দেখার মতো। এখানকার পূজারী হলেন কৃষ্ণকান্ত গোস্বামী। উনি সস্ত্রীক এখানে দোতলায়, যেখানে গেস্ট রুম আছে ওখানে 5টি ঘরে একটি ঘরে উনি বসবাস করেন। উনি বাড়ি যান না, এখানেই থাকেন। এবার এই মন্দির খোলা বন্ধের সময় বলি এবং প্রাতঃকাল থেকে রাত্রি পর্যন্ত কীভাবে পূজা অর্চনা হয় সেটা বলি। ভোর 4টে পূজারী দরজা খুলে দেন, 5টায় মঙ্গল আরতি হয়, গীতা পাঠ 6টায় হয়, 8টায় শৃঙ্গার হয়, পূজা হয় ও সকালের ভোগ হয়। দুপুরে 12টা থেকে আবার ভোগ আরতি হলে এই ভোগের সময় একটু বন্ধ থাকে, আবার আরতি হলে খুলে দিলেন। এবার ভোগের পর বিশ্রাম, বন্ধ হয়ে গেল। বিকেল 4টে আবার খোলা হয়। আজকে আপনাদের ভোগ আরতি সব দেখাবো। এবার আবার বিকেল 4টে। এই শিশুপুত্রের আজ অন্নপ্রাশন। গোপাল আছেন, নিতাই গৌর, অপূর্ব মূর্তি। দুপাশে সখী, এর মধ্যে রাধা কৃষ্ণ। কি নয়ন ভোলানো রূপ। ওপরের কাজগুলো বড়ই সুন্দর। বাঁদিকে ছোট্ট গৌর নিতাই, আবার ডান দিকেও রাধাকৃষ্ণ আছেন। ওপরে যেমন বড় ঠাকুর আছেন, নিচেও ঠিক একই ঠাকুর ছোট ছোট মূর্তি রয়েছে। আচ্ছা, এবার বলি বিকেলে 4টে খোলার পর আবার আরতি হবে, বাল্যভোগ হবে, 5টায় ভাগবত পাঠ হবে, 8টায় ভোগ আর সন্ধে আরতি হয়ে তারপরে ভোগ এবং 9টায় বন্ধ করে দেওয়া হয়। আবার পরদিন সকালে খোলা হবে। এই হলো অনুষ্ঠান সূচি দৈনিক। এবার কোনো অনুষ্ঠান থাকলে একটু ব্যতিক্রম হয় বই কি। মন্দিরের সামনে যেমন নাট মন্দির, পিছন দিকটাও বিশাল চওড়া দালান আছে। এদিক দিয়ে বাইরে দোতলায় ওঠা যায়, ওই গেস্ট রুমে যাওয়া যাবে এই দরজা দিয়ে। এখান দিয়ে সিঁড়ি আছে। এটা একটা পারিবারিক মন্দির। এই যে পেছনে তাদের বাড়ি ওই দিকটায়, এবং এই মন্দিরটি পুরোটাই পূজারীরা চালান। ওনারা মাঝে মাঝে আসেন। এখানে ভোগ রান্না হচ্ছে, ঠাকুরের এটা ভোগ ঘর। এই দিদি রান্নায় ব্যস্ত। দুপুরে ভোগ হবে এবং ভক্তগণ ভোগ পেতে পারেন এখানে। কুপন মূল্য 150 টাকা। মন্দিরের সংলগ্ন একটি সুন্দর বাগান আছে, গাছের গোড়াগুলি বাঁধানো। গরমকালে রেস্ট নেওয়ার পক্ষে যথেষ্ট সুন্দর।
নারকোল গাছ, এটা আম গাছ। কাঁঠাল গাছ, এটা জাম। এটাই পাঁচিলে দিয়ে আলাদা করা কেন বাগানটা? বাগানটা মন্দির থেকে একটু আলাদা করে রেখেছি। ওই যদি কেউ গাছপালা হাত দেয় বা কি। হ্যাঁ, তারপর আচ্ছা, ফল সবাই ফুল ঢুকে যাবে না হুটহাট। ফল ফুল হবে সেগুলো। হ্যাঁ, সেগুলোতে হ্যাঁ, মন্দিরটা তখন আপনারই আছে না দেবোত্তর করে দিয়েছেন? না, মন্দির দেবত্ব। দেবোত্তর করে দিয়েছে। আচ্ছা, এখানে কি সিজনাল ফুল বসান না এইরকম? হ্যাঁ, সিজনাল ফুল এই তো এইবারেই প্রথম হলো, এটা গার্ডেনটা এই ও, বছরই গার্ডেনটা এবছরই হলো। সবে শুরু হচ্ছে। ঠিক আছে, এবার সিজনাল চমৎকার। ফুলগুলো হবে সব, এই আস্তে আস্তে হচ্ছে। মালি আছে? হ্যাঁ, মালি বলতে আমরা নিজেরাই ম্যাক্সিমামটা করি। ঠিক আছে। আর কোনটা আপনার বাড়ি? আমার বাড়ি মাঠের ওই পারে, গ্যারেজ তার পাশের দোতলা বাড়ি। ও, ওই যে ওই গ্যারেজটা রয়েছে। আচ্ছা আচ্ছা। এর পাশে 3 তলা রয়েছে না, ওপরে একটু সিঁড়ি রয়েছে। হ্যাঁ, সুন্দর আম ধরে আছে, এটা দোফালা আম। ওদিকে আমড়া গাছ আছে, কাঁঠাল গাছ, অনেক কিছু গাছ বসিয়েছে। আম প্রচুর হয়ে আছে। বাক্সবাদাম বলে শুনেছি, কিন্তু আমি দেখিনি গাছ কোনোদিন। না, খাইও নি, দেখিও নি। এই ফোনেতেই বাক্সবাদাম লেখা দেখেছি, ওই পর্যন্তই। গাছও দেখিনি, এত সুন্দর ফলও দেখিনি। কি বড় বড় একসাথে। এই প্রথম গাছটা আপনি দেখালেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একটু আমার বলবেন? নাম সমীর কুমার বসু। সমীর কুমার বসু। এই যে মন্দিরটা তৈরি হয়েছে, কে করলেন এবং কার কি উদ্দেশ্যে হলো, আচ্ছা, কবেই বা শুরু হলো? আচ্ছা, এই মন্দিরটা অ্যাকচুয়ালি আমার পিতা শ্রী মহাদেবচন্দ্র বসু তার নির্দেশনাই হয়েছে, আদেশেই হয়েছে। আর আমরা ওপার বাংলা থেকে মানে সমস্ত কিছু ফেলে দিয়ে এই পার যখন এখানে আসি, তখন আমাদের মানে আমাদের পূর্বপুরুষের যে বিগ্রহ ছিল সেই বিগ্রহ, হ্যাঁ, সেই বিগ্রহ এখানে এনে নিয়ে এসে আমরা প্রথমে বাড়িতে করতাম, তারপরে আস্তে আস্তে ও, তারাই এখানে অধিষ্ঠিত? হ্যাঁ, আস্তে আস্তে এখানে করেছি। ঠিক আছে। আগে কতদিন এসছেন? এটা আমরা পার্টিশনের আগেই এসেছি। ঠিক আছে। আচ্ছা। এসে এখানে আস্তে আস্তে এই মন্দির বাবার নির্দেশে, তার মানে আদেশেই মন্দিরটা হয়েছে। এবার প্রথমে আমাদের 1994 সালে প্রথম মন্দির মানে ছোট্ট একটা বেড়ার ঘরের উপরে তৈরি হয়। পুজো শুরু হয়? হ্যাঁ, পুজো শুরু হয় এবং আশেপাশে তখন এইসব জায়গা আপনার খুব ফাঁকা ছিল এবং ধান চাষ হতো, বিভিন্ন সবজি চাষ হতো। এখন তো প্রচুর লোক হয়ে গেছে পূর্বাশায়। ঠিক আছে। তো সেই অবস্থায় রাস্তাঘাটও খুব কর্দমাক্ত ছিল। এখন তো রাস্তাঘাটও কিছুটা ডেভেলপ হয়েছে, আরও এখন তো ঢালাই হয়ে গেছে আমাদের রাস্তা। ভবিষ্যতে আরও উন্নতি হবে। ঠিক আছে। সেই 94 সাল থেকে যখন মাটির বিগ্রহ আপনার এই মন্দিরে যে গর্ভগৃহ আছে তার পাশেই মানে একদম কোণার দিকে ছোট মন্দির ছিল, সেখানে ওই বাৎসরিক উৎসব হতো, দোল উৎসব। ঠিক আছে। সেখান থেকে হতে 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 2011 সালে প্রথম আপনার এই মানে কনস্ট্রাকশন ভিত্তিপ্রস্তর স্থাপন, ভিত পূজা হয়। তখন বাবা ছিলেন? হ্যাঁ, বাবা এখনো আছেন, তখনও ছিল। না, আমি বলছি ওই সময় ছিল। হ্যাঁ হ্যাঁ, বাবা ছিল। ও, বাবা এখানে চলে হ্যাঁ, এসছেন? হ্যাঁ, বাবা তো এখানেই থাকে। ও, ঠিক আছে। তখন ওই ভিত্তিপ্রস্তর করে আস্তে আস্তে মন্দিরের 2011 সালে কাজ শুরু হয়। ঠিক আছে। হতে হতে আপনার আমাদের প্রায় 10 বছর ধরে কাজ চলছে। 2021 সালে উদ্বোধনের কথা ছিল, যেহেতু করোনা মহামারী ছিল সেই কারণে 1-2 বছর আমাদের পিছিয়ে দিতে হয়েছে। কবে হলো? 2021 সালে তারপরে উদ্বোধন হয় দোল উৎসব। হ্যাঁ, তখন তো করোনা। না, 2021 সালে করোনা চলে যায়।
ঠিক আছে। শেষের দিকে করোনা চলে। হ্যাঁ হ্যাঁ, তখনও মানে ছিল, কিন্তু তখন আর অতটা বাধা নিষেধ ছিল না বলে ওই 2021 সালে ওই আপনার মন্দির প্রতিষ্ঠা হয় এবং ভগবান প্রতিস্থাপিত হয়। আচ্ছা, ঠিক আছে। সেখান থেকে 2021 সালে এখন ওই প্রতি বছর এই আমাদের- বর্তমান অবস্থা। হ্যাঁ, এই বর্তমান অবস্থা। আর কিছু বাকি কাজ- ওই দিকের বাগান ওইগুলো ঘুরে দেখাবেন। হ্যাঁ, এই বাগান আছে, এইদিকে কিছু গাছগাছরা আছে, এগুলো ওইগুলো- সবই ঠাকুরের সেবায় লাগে। হ্যাঁ। যা যা ফল ফলাদি হয়, আম, কাঁঠাল, জাম, সব ধরনের গাছই আছে, লেবু আছে, সব ভক্তরা সবই প্রসাদ পায়। ভগবানের। হ্যাঁ, সেবায় দিয়েই আমরা সবাই নিবেদন করি। এছাড়া ভক্তবৃন্দ আসছে, মন্দির দর্শন করছে। ঠিক আছে, আরও যদি ভক্তবৃন্দ আসে মন্দির দর্শন করতে আসুক, তাতে মন্দির শ্রীবৃদ্ধি হবে। ঠিক আছে, তো আপনারা সকলে আসবেন আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ হ্যাঁ, একটু মন্দিরের পক্ষ নিয়ম থেকে বলে দেবেন এখানে। সকল দর্শনার্থীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর নিয়মাবলী আপনার আমাদের ভোর 4:30টায় মন্দির খুলে যায়, 12টার সময় বন্ধ হয়ে যায়, আর বিকেলবেলা 4টার সময় 12টার পর ভোগ হলো দেখি। হ্যাঁ, 12টার পরে তো ভোগ মানে বন্ধ করেই ভোগটা হয়। 12টার পরে আপনার ভোগ মানে 12টার ভোগ হয়, তারপরে মন্দির বন্ধ হয়, আবার 4টার সময় খোলে, রাত 9টা পর্যন্ত থাকে। এবং প্রতিদিন বিকেলবেলা সন্ধ্যা আরতি হয়, সেখানে 60, 70, 100 যেরকম ভক্ত সমাগম প্রতিদিনই হয়। ঠিক আছে। ঠিক এছাড়া আছে। আপনারা এখানে পুজোর পরে আসলে আমাদের কয়েকটা গেস্ট রুম আছে, সেগুলো থাকার ব্যবস্থা করা যাবে পুজোর পরে, এখন না, পুজোর পরে সেগুলো। ওপরে 3টি ময়ূর, এই একটি, ওই আরেকটি, এই আরেকটি। ভোগ হচ্ছে তাই পর্দা দেয়া রয়েছে। আজকের ভোগে আছে অন্ন, ডাল, কয়েকটি ভাজা, পটল পোস্ত, আলু পনিরের তরকারি, চাটনি, পায়েস, রসগোল্লা। আরতি মিটল, ভোগ আগেই হয়ে গেছে, শান্তির জল দেয়া হলো, এবার দরজা বন্ধ হবে। এটা আর একটা ঢোকার রাস্তা। এই যে এবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি, গেস্ট হাউসটা দেখাবো। এখানে কিছু গেস্ট থাকার ব্যবস্থা আছে,
যদি কেউ আসতে চান দূর থেকে তাহলে চলে আসতে পারেন, থাকার কোনো অসুবিধা হবে না। গাছ ভরে লেবু হয়েছে, বাতাবি লেবু, সজনা ফুল হয়েছে, কলা ধরেছে। সামনেই পেয়ারা। উপরে দুটো ওয়ার্ড্রোব আছে, একটা ডবল বেড খাট আছে, পাশেই জানলা, জানলার পাশে বারান্দা, লাইট, নতুন একটি ফ্যান, চেয়ার আছে, টেবিল আছে, জলের ব্যবস্থা। খুব সুন্দর ঘর। যদি কেউ দূর থেকে মন্দির দর্শন করতে আসেন, এখানে 2-3 রাত্রি থাকতে পারবেন। এরকম কটা ঘর আছে? কটা ঘর এরকম আছে? 5টা ঘর আছে। 5টার মধ্যে 4টা ইউজ করা যাবে, একটা পূজারি মশাই। ও, উনি ওপরে থাকেন, 4টে ব্যবহার হবে। ও, দুখানা বিরাট বিরাট জানলা, খোলা মেলা, খুলে দিলে আর ফ্যান লাগবে না। বাইরে কি সুন্দর সিনারিটা লাগছে, এখান থেকে যা ভালো লাগছে না, ওই দিকটা কি ভালো দেখতে লাগছে। বাবা, আবার ড্রেসিং টেবিলও আছে, আর ডবল বেড খাট। 3 জন যথেষ্ট। টয়লেটটা কমন, ঘরের সাথে কোনো টয়লেট নেই। না, উপরে যদি থাকলো কেউ নিচে যেতে। এইটা শুধু স্নান ঘর, স্নান এবং কোমর ও একসাথেই আছে। আর এটাও তাই? আর এটা শুধু পায়খানা। ও, ওইটা শুধু মানে বাংলা ল্যাট্রিন। আচ্ছা আচ্ছা, ওটা। আচ্ছা, এবার বলুন এই ঘর সম্বন্ধে। দুর্গাপূজার পর থেকে কি সিস্টেম? দুর্গাপূজার পর থেকে আপনারা যদি আসেন, এখানে থাকার ব্যবস্থা হবে, সেটা সামান্যই পয়সার বিনিময়ে। তাও কিরকম? ওই ধরুন, মানে শুধু ঘর ভাড়াটা, এক একটা ঘর 300 টাকা হবে। এবার থাকা খাওয়া যেটা আলাদা। হ্যাঁ, খাওয়াটা আলাদা। হ্যাঁ, এবার থাকতে গেলে নিশ্চয়ই 3 বা টিফিন সহ তার ব্যবস্থা করতে হবে, সেটা সম্পূর্ণ আলাদা ধার্য করা হবে। আর এটা থাকার জন্য পার ডে 300 টাকা, 24 ঘন্টা। হ্যাঁ। আর যদি কেউ ধরুন দূর থেকে আসে, ধরুন রেস্ট নেবে সারাদিন, প্রসাদ পাবে বা রেস্ট নেবে, তার জন্য কিছু দিতে হবে। ওই সারাদিন থাকলো, চলে গেল। দূর থেকে মন্দিরটার উচ্চতা কত ফিট? 85 ফিট, মানে একদম গ্রাউন্ড থেকে। আচ্ছা, কটা চূড়া আছে? 9 চূড়া। আসবে যদি ট্রেনে আসে তাহলে ইছাপুর স্টেশনে নেমে, শিয়ালদা থেকে বা কৃষ্ণনগর বা শান্তিপুর থেকে ইছাপুর বা ব্যান্ডেল নৈহাটি হয়ে আসতে পারে। ইছাপুর স্টেশনে নামবে, ইছাপুর স্টেশনে নেমে 4 নম্বর যে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে 1 মিনিট আসলে সামনে একটা অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, ওখান থেকে পূর্বাশার টোটো পাওয়া যায়। ওই টোটোতে 5 থেকে 7 মিনিট লাগে। আপনার টোটো স্ট্যান্ড পর্যন্ত 10 টাকা নেয়। এবার মন্দিরে আসলে ওরা একটু বেশি পয়সা নেবে। পূর্বাশা মাঠটার নাম? পূর্বাশা খেলার মাঠ, পূর্বাশা খেলার মাঠ। আর এটা তাহলে আপনি স্টার্ট করছেন কবে থেকে? পুজোর পর থেকে মোটামুটি, মানে কালী পুজোর পর না দুর্গা পুজোর পর? আচ্ছা, আপনার কি দুর্গা পুজো হয় না ওই মাঠে যা হয়? মাঠে দুর্গা পুজো। আচ্ছা, নমস্কার, খুব ভালো লাগলো আপনার এখানে এসে।
চলুন। আচ্ছা, এখানে থাকতে গেলে কি কি আনতে হবে? আধার কার্ড অবশ্যই। হ্যাঁ, আধার কার্ড। আর আধার কার্ড আর যদি ফ্যামিলি হয় বা কোনো একজন আসতে চায়, একজন বয়স্কা মহিলা বা একজন বয়স্ক পুরুষ থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, থাকতে পারবে। আচ্ছা, আর ফ্যামিলি আসলে তো কথাই নেই, দুজনেরই পরিচয়পত্র লাগবে। আচ্ছা বন্ধুরা, আশা করি মন্দিরটা খুব ভালো লেগেছে আপনাদের। তাহলে চটপট লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখে। আর আপনারাও এসে ঘুরে যান, বা যদি দূর থেকে আসেন থেকেও যেতে পারেন দুর্গাপুজোর পর। আর পুজোর আগে হলে সারাদিন থাকতে পারবেন, এটাও কম না, যথেষ্ট। এখন বর্ষার জন্য বাগানটা একটু অপরিষ্কার হয়ে আছে, শীতকালে আবার সুন্দর হয়। ও, এগুলো সব সবজি? হ্যাঁ, সবজি হয়, ওই যে পাট শাক টাক সব হয়েছে। এখন ওই পাট শাক খেতে গেলে ডগগুলো তুলে তুলে বেছে খেতে হবে। যারা ভক্ত আসবেন, তারা যদি স্বামী স্ত্রী হয় তাহলে তাদের প্রমাণপত্রটা নিয়ে আসবেন। মানে উনি ওনার হ্যাঁ, সম্পর্ক হাজব্যান্ড যদি হয় তাহলে তার সম্পর্কের যে প্রমাণপত্র, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, সেগুলো নিয়ে আসবেন। আর ওটা হলো 24 ঘন্টা হ্যাঁ, থাকা। কদিন থাকতে পারবেন ম্যাক্সিমাম? ওই 2 দিন 3 দিন, সেটা বুঝে। অনেক ধন্যবাদ, এত সুন্দর মন্দিরের আরো উত্তর বৃদ্ধি পাক। আপনাকে ধন্যবাদ। ভক্তরা সবাই আসুন, এরা খুব পরিশ্রম দিচ্ছে না, সবাই খুব ভালো মানুষদের পেয়ে গেছেন। রান্নাঘরটাও খুব ভালো হয়েছে, আবার আসার ইচ্ছে রইল। কি ভালো লাগছে, বৃষ্টি স্নাত আকাশ। বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন, সকলে ভালো থাকবেন।